হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর কাট অফ কেমন যেতে পারে সেটা আলোচনা করব। সেটার থেকেও যত বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে নেক্সট স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কোন কোন বিষয়গুলো, কারণ প্রত্যেকটা বিষয়ের অ্যাপ্রোচ আলাদা, কিভাবে কোন বিষয়গুলোকে কেমনভাবে সামলাতে হবে, কি করতে হবে, সেইগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। প্রথমত বলি, কাট অফ বিষয়ে খুব বেশি চিন্তিত হবেন না। অনেকে ভাবছেন বা অনেকে শুনেছেন পরীক্ষা হল থেকে বেরোনোর সময় এইজন এই বলেছে, ওইজন অত করেছে, তো এইগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। কারণ এইবারে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা প্রায় গতবারের মতোই একই রকম পরিস্থিতি। কিছুজন আছেন যারা গতবারে মেন্স দিয়েছেন, তারাও এবারে ভাবছেন 120, 25, 22 এরকম আছে, তারা ভাবছেন যে আমার হবে কি না। আবার অনেকে আছেন যারা কখনোই মেন্সে বসেননি, ফার্স্ট টাইম দিচ্ছেন, তাদের হয়তো স্কোর চলে এসছে 130 বা 130+। তো এটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে। কিছু কিছু জন লাকিলি কাট অফটা পার করে যান, আবার কিছু কিছু জন খুব পরিশ্রম করেও কাছাকাছি গিয়ে আটকে যান। তো এগুলো কিন্তু প্রত্যেক বছর চলতে থাকে। সমস্যাটা হয় কখন, যখন এই যে ধন্দটা তৈরি হয় এবং প্রিপারেশানের ওপর এফেক্ট পড়ে যে আমার প্রিলিমস কোয়ালিফাই আমি করতে পারবো কি না, আমি কাট অফ ক্লিয়ার করতে পারবো কি না। যদি নাই করতে পারেন তাহলে কি আপনি এইখানে ছেড়ে দেবেন প্রিপারেশান? যদি সেরকম মানসিকতা থাকে তাহলে এখানে আসবেন না, ডাব্লিউবিসিএস আপনার জন্য নয়। যদি মনস্থির করে নেন যে আমি পরীক্ষাটা দেব, পরীক্ষাটা আমাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, কারণ অনেকগুলো স্টেজ আছে। আপনি প্রিলিমস হয়তো কোয়ালিফাই করলেন, মেন্সে না করতে পারেন, মেন্স কোয়ালিফাই করলেন, ইন্টারভিউতে না করতে পারেন। সুতরাং আপনি ফাইনালি নিজেকে বলুন যে আমি কতটা প্রিপেয়ার্ড, একজন অ্যাসপিরেন্ট হিসেবে, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আমি কি প্রিপেয়ার্ড, আমার কি সেই 100% দক্ষতা আমি কি অর্জন করতে পেরেছি ফাইনাল রাউন্ডে পাস করার মতো। যদি না করে থাকেন তাহলে অল টাইম আপনি প্রিপারেশনের কথা ভাবুন, কাট অফের কথা মাথায় আনবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা প্রথমবার দিয়েছেন, কাছাকাছি গিয়েছে বা 120-র ওপরে আছে, 125-এর থেকে একটু কম আছে, তো সেই রকম যারা আছেন তাদেরকেও বলবো আপনাদের হয়তো বেসিকটা কভার হয়ে গেছে। যাদের বেসিক কভার হয়ে গেছে তারাই কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নিন। এখন প্রিলিমস আর মেন্সটা আলাদা কোথায়? একই তো সব রয়েছে, তাহলে আলাদা কোথায়? আমরা জানি ডেসক্রিপটিভ রয়েছে মেন্সে, কিছুটা ডেসক্রিপটিভ রয়েছে, কিন্তু অ্যাপ্রোচটা তাহলে আলাদা কি হবে, বা আমরা আলাদা কি পড়বো, আলাদা কি জানবো? আমরা তো সেই বইগুলোই পড়েছি, যেই বইগুলো পড়তে হয়, সেই সিলেবাস একই রয়েছে, জিএস পেপারে কোনো কিছু আলাদা নেই, একই রকম সব কিছু রয়েছে। শুধুমাত্র সায়েন্স, টেক, এনভায়রনমেন্ট, স্ট্যাটিক পোর্শনের কিছু পোর্শন এদিক ওদিক আছে, সেটা খুব পরিমাণটা কম। তো তাহলে আমি আলাদা কি করব, এই মুহূর্তে আমার করণীয়টা কি সেটা আমি বলবো। তার আগে আমি যেহেতু বলেছি যে কাট অফের নিয়ে একটু বলতে চাই, সেটা একটু বলছি। ধরে রাখুন 125 প্লাস মাইনাস, এটা ধরে রাখুন 125, মোটামুটি 122 থেকে 128 এর ভিতরে কিন্তু কাট অফটা থাকবে, যেটা বোঝা যাচ্ছে 122 থেকে 128। কেন এতটা কম বেশি? কারণ হচ্ছে কতটা ডাকবে পিএসসি সেটা কিন্তু পরিষ্কার নয়, কতজন ডাকবে সেটার উপর ডিপেন্ড করছে কাট অফ কেমন হবে। যদি দেখা যায় 2019-এর মতো ডাকছে, অনেক সংখ্যায় বেশি, তাহলে কিন্তু এর থেকেও নামার সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় অনেকটাই কম ডাকছে, এই 128-এর উপরে কিন্তু যাবে না, এটা নিশ্চিত। আমি জেনারেলদের বিষয়টা বলছি, এবার এসসি এসটি যারা রয়েছেন বা অন্যান্য কোটাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কম হবে। তো সেটা মোটামুটি এখান থেকে আন্দাজ করে নেবেন, 2, 3, 5 নাম্বার মতো কম বেশি হবে। তো এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে প্রিপারেশান। যারা প্রিলিমস পড়তে শুরু করছেন বা পড়ছেন বেশ কিছুদিন, তারা কখনোই ভাবছেন যে আমি প্রিলিমসটা কোয়ালিফাই করি, তারপরে কাট অফ নিয়ে, তারপরে আমি মেন্স নিয়ে ভাববো বা মেন্সের প্রিপারেশান শুরু করব। এটা কিন্তু একেবারে চরম ভুল ধারণা। প্রথম থেকেই মেন্সকে লক্ষ্য রেখে করতে হবে, এবং আমি যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু
মেন্সকে লক্ষ্য রেখেই প্রত্যেকটা লক্ষ্মীকান্ত যেমন ডিটেলসে পড়াচ্ছি বা অন্যান্য সমস্ত ইকোনমিক্সের ক্ষেত্রে আমি বেশ ডিটেলসে করিয়েছি, বাকি সমস্ত, কারণ এই পলিটি ইকোনমি জায়গাটাই সবচেয়ে ছোট থাকে, মেন্সে গিয়ে অনেকটা বড় হয়ে যায়। তো সেই জন্য এইগুলো খুব সাবধানে করতে হবে মেন্সের ক্ষেত্রে। এবার বলি মেন্সে তাহলে কি করণীয়, বিষয়টা কি এই মুহূর্তে, তাহলে কি করণীয়? এই মুহূর্তে করণীয় একটাই বিষয়, সেটা হচ্ছে কোনো রকম বাধা ব্যবধান না রেখে, কোনো রকম ভাবনা চিন্তা না রেখে একেবারে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, একেবারেই প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ 23-এর যে প্রিলিমস হবে সেটা প্রত্যেককে দিতে হবে, তার আগে তো 23-এর ফাইনাল রেজাল্ট আসবে না, 22-এর ফাইনাল রেজাল্ট আসবে না, অন্যগুলোই আসেনি এখন, 22-এর তো কোথায় কি মেন্স পরীক্ষাই হয়নি, সুতরাং প্রত্যেককেই বসতে হচ্ছে, প্রিলিমসেও বসতে হচ্ছে। সুতরাং কাট অফ কী হবে না হবে এইগুলো একেবারে মাথাতে, প্রত্যেককে বলবো যে যতই বেশি থাকুন না কেন, কম থাকুন না কেন, একেবারে এগুলো মাথার মধ্যে আনবেন না যে কাট অফ কত হবে, কত হতে চলেছে। আপনাদের প্রয়োজন হচ্ছে নিজেকে সেই জায়গাতে নিয়ে যাওয়া যেখান থেকে আপনাদের ফাইনাল যে পিডিএফটা বেরোবে সেখানে নিজের নামটা, রোল নাম্বারটা দেখতে পান, যাতে সেই প্রিপারেশানটা আপনারা করুন, সেইটার জন্য পরিশ্রম করুন। কাট অফ নিয়ে কি হবে সেটা ভাববেন না। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হয়তো হচ্ছে এখানে নতুন নতুন যে বিষয়গুলো আছে সেগুলোর উপর জোর দিতে হবে, অর্থাৎ বাংলা, ইংলিশ আর নিজের যেটা অপশনাল আছে সেটা গুরুত্ব দিতে হবে। এটার জন্য আমি বলবো প্রত্যেককেই এগুলোকে মানে খুব একটা গুরুত্ব দেন না, বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেন না বা রাইটিং প্র্যাকটিস করেন না, এটা কিন্তু প্রথম থেকে শুরু করে দিন, একদম প্রথম মানে দিন থেকে এটা শুরু করে দিন, রাইটিং প্র্যাকটিস শুরু করে দিন, প্রত্যেককে বলবো। এবং কিভাবে করবেন, যে যতটাই সময় পান না কেন কিছুটা অন্তত এটার উপরে দিন, না হলে কিন্তু পস্তাতে হবে। যত বেশি আপনারা ভেবে রাখুন যে জিএস পেপারে আমি এত তুলে নেবো, ওই পেপারে আমি এত তুলে নেবো, ম্যাথ আমি 180-90টা করে আসবো, এই জায়গাতে কিন্তু সবার শেষে, দিনের শেষে দেখবেন বাংলা ইংরেজিতে আপনার কম হয়ে গেছে। যারা কোয়ালিফাই করছে তাদের থেকে আপনি এই দুটো জায়গাতে অনেক কম পেয়ে গেছেন, কারণ এই দুটোতে আপনি যথেষ্ট গুরুত্ব দেননি প্রথম থেকে। সুতরাং বেঙ্গলি ইংলিশের উপর গুরুত্ব দিন। কিভাবে লিখতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে শুরু করবেন, একটা নিউজ পেপার তুলে নিন, একটা নিউজ পেপার তুলে নিন, একটা ইংলিশ নিউজ পেপার, একটা বেঙ্গলি নিউজ পেপার তুলে নিন। সেখানে যে সমস্ত সম্পাদকীয় রয়েছে, এডিটোরিয়াল রয়েছে, সেইগুলো হচ্ছে আপনার সোর্স। এডিটোরিয়ালের হেডিংটা দেখুন, হেডিংটা দেখুন, সেই হেডিংটা আপনি নিজের খাতায় তুলে নিন, নিয়ে সেটা দেখবেন না তার ভেতরে কি লেখা আছে, দেখবেন না, নিজে আগে লিখে ফেলুন। ওই হেডিংটা দেখে নিজে লিখুন। আপনি কিছু জানেন না জানেন, ধরুন ওটা পরীক্ষাতে এসেছে, কম্পোজিশন এসেছে কিংবা লেটার রাইটিং সেই টপিকটার উপর এসেছে, আপনি সেটা লিখে ফেলুন কোনো কিছু না দেখে। তারপরে লেখার পরে আপনি সেটা মিলিয়ে দেখুন এখানে কতটা কি করতে পারছেন, কতটা কি ভালো হয়েছে, লেখাটা কেমন হয়েছে এটা দেখুন। এইভাবে বাংলা ইংলিশ রাইটিংটা শুরু করে দিন এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার তো রয়েছে, প্রিভিয়াস ইয়ার দেখে সেটা লেখার চেষ্টা করুন সবার আগে। আর এই নিউজ পেপারটা যখনই আপনি লেখা শুরু করবেন তখনই কিন্তু আপনার নানান ধরনের যে টপিকগুলো যেগুলো বাস্তবের সাথে জড়িত, সেই টপিকগুলো যেগুলো সোশ্যাল ইস্যু রয়েছে, সোশ্যাল ইস্যু থেকেই তো দেওয়া হয় এবং সেগুলোর মধ্যে একটা প্রবলেম সলভিংয়ের ব্যাপার থাকে। তো এখানেও নিউজ এডিটোরিয়ালেও কিন্তু ঠিক সেই জিনিসটাই থাকে, একটা সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সেটা কীভাবে সমাধান করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়। একজন অ্যাডমিনিস্ট্রেটরের দৃষ্টিভঙ্গিতে আপনি লিখছেন, আপনাকে সেটা করে আসতে হবে, সমাধানটা দিয়ে আসতে হবে। সুতরাং এইভাবে প্র্যাকটিস করে বেঙ্গলি ইংলিশটাকে নিয়ে যান। এবার তাহলে বাকি যে পোর্শনগুলো, আচ্ছা অপশনালটা নতুন, এটা সপ্তাহে অন্তত একটা, যে কোনো একটা টপিক ধরে যে কোনো একটা লিখুন, কোয়েশ্চেন লিখুন, প্রিভিয়াস 20 ইয়ার্সের যে কোয়েশ্চেন সেটা জোগাড় করে লিখতে থাকুন সপ্তাহে একটা। সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট হবে সেটা হচ্ছে রুটিন। আপনার যে রুটিনটা থাকবে সেখানে আপনি এই বেঙ্গলি ইংলিশ অন্তত যে কোনো একটা টপিক বাংলার, যে কোনো একটা টপিক ইংলিশের, সেটা যত ছোট টপিকই হোক, আপনি 5 লাইন 10 লাইন হলেও এক সপ্তাহে অন্তত রাখুন এটা। এবং অপশনালের ক্ষেত্রেও সেটা রাখুন, পারলে 2-3টে টপিক রাখুন, কারণ মেন্স এক্সাম তো খুব বেশি দেরিতে হয় না, সাধারণত হয় না। এবার প্যান্ডেমিক এলো, আবার লকডাউন, এটা ওটা সেটা নানান রকম সমস্যার জন্য দেরি হয়, সেটা অন্য কথা, কিন্তু লেখাটা একটু বেশি করেই শুরু করে দিন।
তো অপশনালের ক্ষেত্রেও সেটা, অপশনাল প্রত্যেকের আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, আলাদা সাবজেক্ট রয়েছে, সেই অনুযায়ী চলুন। পারলে কোনো এক্সপার্টের থেকে সেইগুলো জেনে নিন, কারণ অপশনালটা সবচেয়ে বেশি ভাইটাল হয়ে যায় এবি গ্রুপের জন্য। সুতরাং যদি সেই জায়গাতে লক্ষ্য থাকে, অনেকেই আছেন যারা অলরেডি সিডি গ্রুপে কোয়ালিফাই করে গেছেন, তারা যখন করছেন তাদেরকে এখানে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। তো আপনারা রুটিনটা এমনভাবে করুন যে এই 3টে টপিক যেন প্রত্যেক সপ্তাহে থাকে, লেখার মধ্যে থাকে। আপনার পড়ার মতো কথা বলছেন, এখানে পড়ে আপনি কিছু করতে পারবেন না, পড়ে কিচ্ছু হবে না, আপনাকে লিখতে হবে। ফাইনালি আপনাকে এক্সামে যেটা করে আসবেন সেটা আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সুতরাং সপ্তাহের মধ্যে অন্তত অপশনাল পেপারের অন্তত 2 থেকে 3টে এবং বেঙ্গল ইংলিশের একটা যে কোনো টপিক, সেটা ট্রান্সলেশন হোক বা সেখানে লেটার রাইটিং হোক, প্রেসি রাইটিং হোক, রিপোর্ট রাইটিং হোক, যে কোনো টপিক ধরে লিখুন। প্রত্যেকটা 2টো সাবজেক্টেরই লিখুন, সপ্তাহে এইগুলো রাখুন। এই দুটো থাকছে। আর অপশনালের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে ডায়াগ্রামস দেওয়ার প্রয়োজন হয় নানা রকম, সেইগুলো একটু প্র্যাকটিস করা, সেগুলো এখন থেকেই করে দিন। খুব অল্প সময় ধরে করুন, প্রথমে 1 ঘন্টা থেকে শুরু করুন, আধ ঘন্টা থেকে 10-15 মিনিট থেকে শুরু করুন, তারপর সেটা আস্তে আস্তে বাড়ান, কিন্তু এখন থেকেই করুন। ফাইনালি দেরি করবেন না, একদমই দেরি করবেন না, এটা একদম মানে নিশ্চিত মাথায় রাখুন। সময় লাগবে এগুলো যথেষ্ট ভালো জায়গায় নিয়ে আসতে। আপনি হয়তো ভালো জায়গায় আছেন, আপনি ভাবছেন যে এইটা আমার তো আয়ত্তে আছে, আমি এটা পেরে যাব, কিন্তু যেটাকে ফেলে রাখছেন সেটাই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত পিছনে টেনে রাখবে। এটা খেয়াল রাখবেন, প্রথম থেকে এগুলোকে ইনক্লুড করুন নিজের রুটিনের মধ্যে। এবার বাকি সাবজেক্টগুলো যেগুলো অলরেডি পড়ে এসছেন সেগুলো কি করবেন, হিস্ট্রির ক্ষেত্রে কি করবেন, জিওগ্রাফির ক্ষেত্রে কি করবেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রথমে দেখলে একটা আইডিয়া পাবেন যে কী ধরনের কী প্রশ্ন আসছে এবং কীভাবে পড়তে হবে। এবং প্রত্যেকটা বাঁধা ধরা বই রয়েছে, সেগুলো যেমন পড়েছেন, বেসিক যদি খুব ভালো হয়ে থাকে, খুব ভালো যদি বেসিক হয়ে থাকে, মানে হিস্ট্রি জিওগ্রাফিতে দেখবেন অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়, ফ্যাকচুয়াল নয়, কনসেপচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়। সেই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আপনি অ্যাটেম্প করতে পারছেন কি? যদি না পারেন তাহলে জানতে হবে যে আপনার বেসিকে সমস্যা রয়েছে, বেসিক আরও ভালো করে করতে হবে। তখন আপনি বেসিক যে বইগুলো হয়, সাধারণত টাটা ম্যাকগ্রো হিলের যে বইগুলো হয়, সেই বইগুলো তুলে নিন, A to Z আদ্য প্রান্ত কোনো লাইন বাদ না দিয়ে পড়ুন, কোনো লাইন বাদ না দিয়ে পড়ুন। সাধারণত যেটা হয় কি, অনেক বইতেই হাইলাইট করা থাকে, এখন যে বইগুলো রয়েছে সব বইতেই হাইলাইট করা থাকে, সেগুলো পড়লে প্রিলিমস কোয়ালিফাই হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু মেন্সে গিয়ে বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন, 120টা মতো বেশ ইজি লেভেলে আপনি পাবেন। মোটামুটি পড়লে আপনি 120টা পাবেন কমন, কোয়েশ্চেন জানা থাকবে, আনসার যাই থাক, কোয়েশ্চেন জানা থাকবে 120টা। কিন্তু তারপরে বাকি যে 40টা থাকবে সেটা পড়তে গেলে যথেষ্ট ভালো করে পড়তে হবে, এবং তারপরে যে 40টা থাকবে সেটা কিন্তু হাত দেওয়াটা যথেষ্ট টাফ হয়ে যাবে যদি না সেই সাবজেক্টে আপনার রীতিমতো অনার্স লেভেলের দক্ষতা থাকে। তো এই দক্ষতাগুলো একটা স্টেজগুলো পার করতে হবে আপনাকে, এবং কোনোটাই তাড়াহুড়ো করলে চলবে না। প্রথমত বেসিক, আবারও বলছি, বেসিক কোথাও কি ফাঁক রয়ে গেছে সেগুলো কিন্তু পূরণ করুন আগে, না হলে কিন্তু এই পরের যে 80টা প্রশ্ন সেগুলোতে কিন্তু আপনাকে বেগ পেতে হবে যথেষ্ট। এবার এখানে রেশিওটা কিছু কম বেশি হতে পারে, কোনো বছর ইজি থাকলে এই পোর্শনটা একটু কমে যায়, এখানে সংখ্যাটা বেড়ে যায়, কিন্তু যে বছর সহজ প্রশ্ন আসে সবার কাছেই ইজি আসছে। সুতরাং আপনি এমনভাবে এটা তৈরি করুন আপনাকে যেন দ্বিতীয়বার ভাবতে না হয়, দ্বিতীয়বার যেন ফিরে তাকাতে না হয়। এই যে সুযোগটা পাচ্ছেন, যাদের 125-30-এর কাছে রয়েছে, মিনিমাম 120-122-এর উপরে রয়েছে, তারা কিন্তু এমনভাবে প্রিপারেশানটা নিন যেন দ্বিতীয়বার পরীক্ষা দেবো এটা ভাবতে না হয়। সুতরাং এই জিনিসগুলো করতে থাকুন। বেসিকটা আবারও বলছি, বেসিক কোনো বই ধরে, বেসিক একদম লাইন বাই লাইন A to Z, যে কোনো একটা বই, খুব ভালো যে বইগুলো আছে, যে কোনো একটা বই ধরে বেসিক লেভেল থেকে দারুণভাবে সেটা আবার রিভিশন দিয়ে নিন। শুধুমাত্র হাইলাইটেড পোর্শন নয়, একেবারে পুঙ্খানুপুঙ্খ সেটা জেনে নিন, কারণ কনসেপচুয়াল কোয়েশ্চেন প্রত্যেকটা বিষয়ে থাকে। হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে সেগুলো কিন্তু কাজে লাগবে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপটা দেখুন, ইন্ডিয়ার ম্যাপ স্টাডি করুন, এবং যেটা বলা হয় যে প্রিভিয়াস ইয়ার তো রয়েছে, WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ার, তার সাথে UPSC প্রিলিমসের থেকে অনেক কোয়েশ্চেন নেওয়া হয়, সেটা সকলেই জানেন। তো UPSC প্রিলিমসের সেই কোয়েশ্চেন আনসারগুলো ফলো করুন। এবং সর্বোপরি মক টেস্ট রয়েছে, মক টেস্টগুলো কিন্তু প্রথম থেকেই দিন, একদম প্রথম থেকে মক টেস্ট দিন। আমার প্রিপারেশন হবে তারপরে আমি শুরু করব, মেন্সের জন্য আমি একেবারে প্রিপেয়ার্ড নই, আপনি 0 পান, কিন্তু মক টেস্ট দিন। মক টেস্ট দেওয়াটা বন্ধ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্ট দিয়ে যান, একদম আপ টু এক্সাম পর্যন্ত মক টেস্ট আপনাকে দিতেই হবে। এই এক্সারসাইজ যিনি করবেন না তিনি বাদ, যতই পড়ে নিন, যতই যাই করে নিন না কেন, মক টেস্ট আপনাকে দিতেই হবে। হিস্ট্রি জিওগ্রাফি হলো,
এরপর পেপার 4, পেপার 4 সবচেয়ে বেশি ভাইটাল হয়ে যায় জিএস পেপারগুলোর মধ্যে, সবচেয়ে বেশি গোলমেলে, সবচেয়ে নাম্বার কম আসে এটাতে, কারণ অনেক রকম ভ্যারাইটিস জিনিসপত্র থাকে এবং এর যে ব্যাপ্তি সেটা অনেক বড়, এর সিলেবাসটা অনেক বেশি বড়। স্ট্যাটিক জিকের পোর্শন দেখলেই সেখানে অনেক অনেক কিছু রয়েছে এবং সেখানে কোনো সীমা পরিসীমা নেই। ইভেন এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিরও অনেক জিনিস সেখানে স্ট্যাটিক জিকে পেপার 4 এর মধ্যে চলে আসে। সেটা আসলে ভালো, কিন্তু তারপরেও আরও অনেক অনেক জিনিস রয়েছে, সেগুলো ইনফরমেটিভ জিনিস, সেগুলো অনেক কিছু পড়তে হবে। স্ট্যাটিক জিকের পোর্শন যাবতীয় যা আছে সেগুলো পড়া এখন থেকে শুরু করে দিতে হবে। নতুন জিনিস যেহেতু, মানে প্রিলিমসের থেকে আলাদা এটা পড়ছেন, তার সাথে এনভায়রনমেন্ট খুব ভাইটাল। এনভায়রনমেন্ট থেকে কোনো বছর অনেক প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও বেশ কিছু প্রশ্ন এনভায়রনমেন্ট থেকে আসে। তো সেই সব জায়গাগুলো এখন থেকে খুঁজে বের করুন এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে ফেলুন। একদমই প্রথম কাজ হচ্ছে সমস্ত জিএস পেপারগুলোর প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে ফেলা, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, তাহলে বুঝতে পেরে যাবেন কি পড়তে হবে, কি পড়তে হবে না, কি বাদ দিতে হবে। তো এই জিকে এনভায়রনমেন্ট পোর্শনটাও কিন্তু নতুন যেহেতু রয়েছে, এর জন্য সময়টা একটু বেশি রাখবেন। আপনার একটা সাপ্তাহিক রুটিন থাকবে, ডেলি পুরোটা তো ক্যাপচার করা সম্ভব নয়, সমস্ত সাবজেক্ট ডেলি করা সম্ভব নয়। সুতরাং আপনাদের যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে একটা সাপ্তাহিক উইকলি রুটিনের ওপর ফোকাস থাকবে এবং সেখানে যেগুলো নতুন রয়েছে তার জন্য সময়টা একটু বেশি রাখুন। এনভায়রনমেন্ট, জিকে এগুলোর জন্য সময়টা বেশি রাখুন। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে, সারা জীবন পড়ে যেতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যান। এবং মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স একদমই এই বছর প্রিলিমসে যেমন এসেছে ইজি টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কিন্তু এরও ব্যাপ্তিটা অনেক বড়, সেজন্য প্রিপেয়ার থাকতে হবে, প্রথম থেকেই করতে হবে। এবং সায়েন্স অ্যান্ড টেক, টেকনোলজি পোর্শন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। সুতরাং এটার জন্য স্পেশালি পড়তে হবে। মূলত ইউপিএসসির জন্য যে ম্যাগাজিনগুলো বের হয়, মোটামুটি ভিশন পড়লেই যথেষ্ট, মোর দ্যান এনাফ। ভিশনের যে মান্থলি ম্যাগাজিনটা আসে, শুধুমাত্র সায়েন্স অ্যান্ড টেকটা পড়লেই চলবে, আর ইকোনমিক্সের কিছু পোর্শন পড়তে হবে, সেটা আসছি আমি। তো ভিশন থেকে এই সায়েন্স অ্যান্ড টেকের পোর্শনগুলো এখন থেকে ছোট ছোট, যেগুলো প্রিভিয়াস ইয়ারে অ্যানালিসিস করে দেখবেন যে ধরনের প্রশ্ন এসেছে, খুব বেশি এখান থেকে করার প্রয়োজন নেই। এখানে আমি শর্ট আউট করে দিই কোন কোনগুলো পড়তে হবে, সেগুলো আমি দিয়ে দেবো। তো সেইগুলো এই পেপার 4টা কিন্তু আবারও বলছি সব থেকে বেশি কাঁদাবে এই পেপার 4। তো এইটা কিন্তু এখন থেকে একটু আলাদা করে ফোকাস রাখুন। হিস্ট্রি, জিওগ্রাফি যতটা না পড়ছেন তার থেকেও বেশি পড়ছেন কিন্তু পেপার 4। তো হলো এটা আলাদা করে ফোকাস করতে হচ্ছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেমন উইকলি টেস্ট আমি নিতাম, কারেন্ট অ্যাফেয়ার্সের উইকলি টেস্টটা চলবে, যেটা প্রিলিমস মেন্স দুটোর জন্যই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর চলে আসছে পলিটি ইকোনমি, যেটা এতদিন মাত্র 25 নাম্বার ছিল, সেটা হয়ে যাচ্ছে 200। আশা করব প্রত্যেকে লক্ষ্মীকান্ত পড়ে রেখেছেন বা পড়ছেন পলিটি আর ইকোনমির জন্য। ইকোনমি নিতিন সিংহানিয়া ঠিক আছে, যদি নিতিন সিংহানিয়া না পড়ে থাকেন অন্যান্য অনেক নোটসপত্রও রয়েছে। বাংলা জিনিস তো ভালো নেই, প্রত্যেকেই জানেন, বাংলা ইকোনমিক্স কিছু ভালো নেই। রমেশ সিং পড়তে যাবেন না, রমেশ সিং অনেক নানান রকম জিনিস রয়েছে, সেগুলো কখনোই আসে না। ইকোনমিক্সের জন্য অনেকটাই স্পেশাল স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। যাদের দুর্বলতা আছে তারা কিন্তু, বারবার বলছি একটা কথা, ইকোনমিক্সের উপর প্রথম থেকে জোর দিন। অনেকেরই দুর্বলতা থাকে, তবে আমি যেভাবে প্রিলিমসে প্রথম থেকে যেগুলো পড়িয়েছিলাম, বেসিক্স টার্মস থেকে শুরু করে নানান টাইপের যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেগুলোই মেন্সে থাকে, সেগুলো পড়ছেন স্ট্যাটিক পোর্শনের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যথেষ্ট পরিমাণ জোর দিতে হবে। এবং এখানে বাজেট আসবে, ইকোনমিক সার্ভে আসবে এবং আরও অন্যান্য ব্যাংকিংয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে ইকোনমির মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক মাসে স্পেশালি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ব্যাংকিং বলতে সমস্ত ব্যাংকের নয়, শুধুমাত্র আরবিআই এবং স্টেট ব্যাংক, যেটা আমাদের সিলেবাসে সরাসরি উল্লেখ করা আছে, আরবিআই, স্টেট ব্যাংক, এই দুটো থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু প্রত্যেকটা মাসের যেগুলো আছে তার উপর জোর দিতে হবে, অতিরিক্ত পরিমাণ জোর দিতে হবে, যেটা প্রিলিমসে না করলেও চলতো, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স না দেখলেও চলতো, এখানে কিন্তু অবশ্যই জোর দিতে হবে। ব্যাংকিংয়ের অনেক সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এগুলো চলে আসে, যেটা সাধারণত ব্যাংকিংয়ে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় সেটা কিন্তু মেন্সে ইকোনমিতে আসবে, থাকবেই। 100টা প্রশ্ন আর কোথা থেকে হবে, অনেকগুলো প্রশ্ন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে। তো
তো ইকোনমিক সার্ভে, বাজেট এবং এই ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রত্যেক মাসে আসে, প্রত্যেক মাসে যে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেগুলো অসম্ভব সচেতনতার সাথে এগুলো কিন্তু করতে হবে। এবং সবথেকে ভালো হয় যেহেতু নানান জায়গা থেকে করছেন, বিভিন্ন সোর্স থেকে করছেন, প্রত্যেকে বলবো একটা চিত্রগুপ্তের খাতা প্রত্যেকটা টপিকের জন্য রাখবেন, যেখানে আপনাদের সমস্ত কিছু থাকবে। না হলে কিন্তু এই এত রকমের জিনিসপত্র সেটা কিন্তু পরীক্ষার সময়তে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, স্ট্র্যাটেজি প্রত্যেকের একরকম হয়, কিন্তু সমস্যা তৈরি হয় একটা সময় যখন কাছাকাছি হাতের সামনে পাবেন না এগুলো কিন্তু। কারণ একই দিনে আপনাকে পরীক্ষাটা দিয়ে আসতে হচ্ছে, 400 নম্বরের পরীক্ষা আপনি পার ডে দিচ্ছেন, দুটো করে পরীক্ষা দিচ্ছেন, গ্যাপ থাকছে সেখানে। তো এই যে পুরোটা কভার করা একদিনে, আগের দিন আপনি চোখ বুলিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু থাকবে। তো প্রত্যেকে নিজের খাতাতে লিখে রাখবেন যাবতীয় যা ইনফরমেশান প্রথম থেকে পাচ্ছেন। প্রিলিমসের জন্য নিশ্চয়ই ছিল, আশা করব। যদি না থাকে মেন্সের জন্য কিন্তু অবশ্যই এখানে বানিয়ে নিন, সেখানেই সমস্ত কিছু তুলে রাখুন এবং প্রত্যেকটা সেকশান করে নিন। ইকোনমিক্সের যে খাতা থাকবে ইকোনমিক্সের সেকশান করে নিন, টপিক ওয়াইজ আলাদা আলাদা সেকশান করে নিন, সেখানে আপনাদের ইনফরমেশানগুলো তুলে রাখুন। পরীক্ষার আগের দিন এটাতেই কাজে দেবে। পলিটিক্যাল সায়েন্সেরও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। জুডিশিয়ারিতে, পার্লামেন্টে যেসব নতুন নতুন ঘটনা ঘটছে, এর পরিমাণটা আগের থেকে অনেক বেড়ে গেছে বর্তমানে। নতুন নতুন বিল আসা থেকে শুরু করে নতুন নতুন সব কিছু ঘটনা, সেইগুলো কিন্তু সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞাসা করা হবে পলিটি, সেগুলো করতে থাকুন। সেটা তো লক্ষ্মীকান্তে পাবেন না, বাকি পোর্শনটা পুরোটাই লক্ষ্মীকান্ত পড়ুন। এখানে 80-85টা আনসার এখান থেকে করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, নিশ্চিতভাবে করে দিতে পারবেন। পলিটিতে এই সুবিধাটা রয়েছে, তো সেটা করুন। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে পড়তে থাকুন। এখানে আমি ভিশনের যে ম্যাগাজিনটা হয় সেটা খুব বেশি না পড়লেও চলবে, মোটামুটি হেডিংগুলো একটু জেনে রাখলে, একটু সচেতন থাকলে এখানে আনসার করতে সুবিধা হবে। কারণ এখানে অনেকটা পোর্শনই হয়ে যাবে কনসেপচুয়াল, যেটা প্রিলিমসে ছিল না। প্রিলিমসে কনসেপচুয়ালের পরিমাণটা খুবই কম ছিল, কিন্তু যখনই কনসেপচুয়ালের ব্যাপারটা এখানেই চলে আসছে, ওই যে এক্সট্রা শেষ 40টা নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অ্যাটেম্প করতে হবে আপনাদের, তবে কিন্তু প্রথম দিকে থাকতে পারবেন। তো এই জায়গাগুলো তৈরি করুন এখন থেকে প্রেশারটা নিন, না হলে কিন্তু হবে না। আবারও বলছি, পরীক্ষা খুব ভালো দিয়ে আসবেন, খুব আনন্দে থাকবেন, দেখবেন লিস্টে নাম নেই। তো এইগুলো কিন্তু এখন থেকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সেকশন ওয়াইজ এখন থেকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে চলুন। সেইভাবে রুটিন তৈরি করে নিন, কোন দিন কবে কী বিষয় পড়ছেন, কোন কোন বিষয় থেকে ইনফরমেশান নিচ্ছেন, কোথায় কি তুলে রাখছেন, সেইগুলো এখন থেকে করতে থাকুন। আর ম্যাথ জিআই রয়েছে, ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে প্র্যাকটিস। কোনো বছর ব্যাংকিংয়ের মতো টাফ কোয়েশ্চেন থাকবে, কোনো বছর একেবারেই পাতি ইজি কোয়েশ্চেন থাকবে। অন্ততপক্ষে টার্গেট 140 থেকে 160 করে আসতেই হবে। এই টার্গেটটা কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না। প্রত্যেকের কোনো না কোনো জায়গাতে দুর্বলতা থাকে, কোনো না কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে, প্রত্যেকের থাকে। কিন্তু এই জায়গাটা কিন্তু রিকভার করে নেওয়ার জায়গা, ম্যাথটা রিকভার করে নেওয়ার জায়গা। খুব একটা কঠিন থাকবে না, কিন্তু টাইমটা ফ্যাক্টর হয়ে যাবে, এবং আপনাকে লেভেলটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে কোয়েশ্চেনটা দেখে যেন আনসারটা বুঝতে পারেন, নাহলে কিন্তু এতগুলো করে আসতে পারবেন না। তো এতটাই প্র্যাকটিস করুন, প্রত্যেক দিন করুন। বাকি অন্য কিছু প্রত্যেক দিন না করলেও চলবে। ম্যাথ জিআইটা যাদের ছিল, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারাও করুন, কারণ এই জায়গাটা আপনারা একটু অল্প প্রয়াস করলে এখানে কিন্তু 160-70টা আপনাদের খুব সহজে চলে যেতে পারে, এবং এটা একটা রিকভারের জায়গা ম্যাথ জিআইটা। তো এটা প্রত্যেক দিন করুন। আপনি একদম খুব ভালো হলেও সেখানেও করুন, আর যদি খুব খারাপ হন, এই জায়গাটাতে সবচেয়ে সমস্যা থাকে, তাহলেও করুন। প্রত্যেক দিন করুন, অন্তত আধ ঘন্টা করুন প্র্যাকটিস। মানে দেখে করে এমন অভ্যাসে নিয়ে যেতে হবে যে আনসারটা আপনি চোখের সামনে অপশানগুলো দেখলে আনসারটা বা কোয়েশ্চেনটা দেখলে মনে পড়ে যায়, আরে এই অঙ্কটা তো আমি করেছি, এই জিআইটা তো আমি জানি। তবেই কিন্তু এখানে ওই জায়গাতে পৌঁছাতে পারবেন, না হলে আনসার করে আসতে পারবেন না। তো প্রত্যেকটা সাবজেক্টের অ্যাপ্রোচ এরকম হবে, এবং সবচেয়ে যে ভাইটাল, টাইম ম্যানেজমেন্ট এবং রুটিন করে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া, যেটা হয় না বা হয়ে ওঠে না সবসময়। আপনার হয়তো ফেভারিট সাবজেক্ট আছে এইগুলো, আপনার হয়তো সমস্যা যেগুলো একদমই ভালো লাগে না, সেই সাবজেক্ট কিছু আছে, সেইগুলোকে পিছনে ফেলে রাখবেন না, সেইগুলোকে আগে সামনে আনুন, সামনে এনে সেগুলোর সাথে মোকাবিলা করুন, লড়াই করুন, তবে কিন্তু
ফাইনালি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। এবং প্রথম থেকে মক টেস্ট দিন, প্রথম দিন থেকে মক টেস্ট দিন। আবারও বলছি, আমি পুরো মক টেস্ট আমি জুলাই থেকে শুরু করে দেবো, মক টেস্ট নেওয়াটা শুরু করে দেবো। প্রথমে সাবজেক্ট ওয়াইজ থাকবে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা সাবজেক্টের উপর, তারপরে ফুল লেন্থ কিছুদিন পরে সেটা শুরু হবে, রিভিশনের সময় কিছুটা থাকবে, তারপরেই ফুল লেন্থ শুরু করে দেব। তো এই পরের মাস থেকেই কিন্তু পুরোটা শুরু হয়ে যাবে। এবং যেখানে যেখানে যা সমস্যা হচ্ছে, ক্লাস তো থাকবেই, ক্লাসটাও আমি এই মাস থেকেই শুরু করব। এই মাসে কিছু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এক এক দিনে আমি আলোচনা করব যে সেই বিষয়গুলোর কোন কোন জায়গাতে বেশি করে ফোকাস করতে হবে এবং কোন কোন বই বা কোন কোন সোর্স, সেগুলো একটু আলোচনা করব। আজকে ওভারঅল করলাম, এরপরে এই মাসের মধ্যেই আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনাগুলো করে দেবো যে এই সাবজেক্টের এই বই আপনার কাছে আছে, এছাড়াও আর কি কি কোন জায়গা থেকে করতে হবে, তবে আপনি সেই জায়গাটাতে একটা সেফ জায়গাতে থাকবেন, সেফ জায়গাতে পৌঁছাতে পারবেন। কারণ আবারও বলছি, প্রত্যেকটা টপিকের ওপর 100টা করে কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা বিষয়ের ওপর 100টা করে কোয়েশ্চেন থাকছে। সেইখানে আপনাকে স্কোর ম্যাক্সিমাইজেশন করতে হলে নানান দিক খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আপনি একটা বেস পড়ে গেছেন, অনেক এমসিকিউ প্র্যাকটিস করে গেছেন, সেখানে হবে না। এর রেঞ্জটা কিন্তু অনেক বড়, এর রেঞ্জটা অনেক বড়। সেই রেঞ্জগুলো আপনাকে ছোট 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 এক একটা ব্লক আপনাকে ধরতে হবে ওখান থেকে। সেইগুলো কোথা থেকে পাবেন, কিভাবে কি করতে হবে, সেইগুলো আমি এক একটা সাবজেক্টের আলোচনা করে দেবো। তো সেইগুলো খুব ভাইটাল, এবং সেই দিকগুলো সব কভার করে যাবেন, তাহলে কিন্তু পরীক্ষা যখন দিতে যাবেন তখন নিশ্চিত হয়ে দিতে যাবেন, পরীক্ষা দিয়ে নিশ্চিত হবেন না। পরীক্ষা যখন দিতে যাবেন নিশ্চিত হয়ে দিতে যাবেন যে হ্যাঁ আমি 100% প্রিপেয়ার্ড। পরীক্ষা দিয়ে ভাববেন না যে হ্যাঁ আমার পরীক্ষা 100% ভালো হয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে সেটা ভাবতে হবে। এই অ্যাপ্রোচটা যদি থাকে, এই দৃষ্টিভঙ্গিটা যদি থাকে, তবেই কিন্তু কোয়ালিফাই করবেন, নাহলে কিন্তু আবার ফিরে আসতে হবে। তখন আবার খুঁজে বের করবেন যে এই সাবজেক্টে এই দুর্বলতা ছিল, এইটাকে আমি কম করেছিলাম, এই কারণে এই জায়গাতে হলো না। সেই জায়গাটা আসতে দেবেন না। এখন থেকে এই রকমভাবে নির্দিষ্ট করে একদমই প্রত্যেকটা দিন কাজে লাগান, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা কাজে লাগান, নাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। আবারও বলছি, দিন দিন ভ্যাকেন্সি কমছে এবং এই ভ্যাকেন্সি কিন্তু কমবে, এরকমই থাকবে, ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণে আপনাকে সেই লেভেলে যেতে হবে। আপনি দিনে যতটুকুই সময় পান না কেন, আপনাকে কিন্তু সেই লেভেলে যেতে হবে, পৌঁছাতেই হবে। এখন থেকে, আজকে থেকে এগুলো শুরু করে দিন, ঠিক আছে? এবার বলুন কার কি বলার আছে, কার কি সমস্যা আছে, যা আছে বলুন, আমি সেগুলো যথাসম্ভব চেষ্টা করব বলার। ইচ্ছাশক্তিটা বাড়িয়ে নিন, উইল পাওয়ারটা বাড়িয়ে দিন, অনেক বেশি মোটিভেটেড থাকুন, প্রত্যেক দিন এগিয়ে যান, ধীরে ধীরে এক একটা দিনকে ইউজ করুন, কোনোভাবে মিস করবেন না যে আজকের দিনটা আমি মিস করে গেলাম, কোনো কম বেশি হয়ে গেল। তো এইগুলো একটু খেয়াল রাখুন। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেটা বলছি, আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে দেবো যে এই সাবজেক্টে এই করতে হবে। সম্ভব হলে আমি আগামীকাল থেকেই করব, তো সেগুলো একটু খেয়াল করবেন, একটু খেয়াল রাখবেন। আর বাকিগুলো বলুন, আর কোথায় কি জানার আছে বা কি মনে হচ্ছে সেটা বলুন। প্রিভিয়াস ইয়ারটাও দিয়ে দেবো আমি, প্রিভিয়াস 20 ইয়ার্সের যে কোয়েশ্চেন আছে সেগুলো দিয়ে দেবো, অ্যানালিসিস করে নেবেন। আশা করছি আছে অনেকের কাছেই, আমি দিয়ে দেবো ওগুলো। স্যার, বেঙ্গলি আর ইংলিশের যে নিউজ পেপারটা বললেন, সেটা কোন নিউজ পেপারটা ফলো করব? এই মুহূর্তে বেঙ্গলি আনন্দবাজারটাই করুন। এই সময়টা ভালো ছিল, কিন্তু সবসময় এই সময় খুব বর্তমান খুব একটা ভালো জিনিস আসছে না। আনন্দবাজারটাই করুন, ঠিক আছে? আমি এগুলো ক্লাসে ডিসকাস করে দেবো, যারা ক্লাস করবেন আমি ক্লাসে ডিসকাস করে দেবো। বেঙ্গলির ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে কি ইনফরমেশান নিতে হবে, কি লিখতে হবে, কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে। সব আর্টিকেল ইম্পর্ট্যান্ট নয়, অবশ্যই পলিটিক্যাল যেগুলো আর্টিকেল থাকে সেগুলো তো বাদ দিচ্ছেনই, তার ছাড়াও আরও বেশ কিছু জিনিস থাকে যেগুলো সেই লেভেলে সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, তো সেগুলো বাদ দেবেন। আমি ডিসকাস করে দেবো প্রত্যেকটা, আমি যে ক্লাসগুলো করাবো সেখানে আমি বেঙ্গলি কোন কোন গুরুত্বপূর্ণ আর্টিকেল এসেছে সেগুলো ডিসকাস করে দেবো, এবং ইংলিশেরও তাই ডিসকাস করে দেবো, দ্য হিন্দু থেকে ডিসকাস করে দেবো। আর কিছু কিছু সেন্টেন্স থাকে, কিছু কিছু
মানে উল্লেখ করতে হয়, যেমন আপনারা মানে মাধ্যমিকের সময় করে এসেছেন যে লেটার রাইটিংয়ের শুরুটা কীরকম করছি, এখানে শুধু শুরুটা নিয়ে ভাবলে হবে না, এখানে ভেতরে কী কী দেবো, বিভিন্ন টপিকের ওপর লেখা থাকে, রাইটিং আসে বিভিন্ন টপিকের ওপর, যেমন ধরুন এনভায়রনমেন্টের ওপর কোনো টপিক এলো, পরিবেশের ওপর, পরিবেশ রক্ষার ওপর হোক, পরিবেশ আন্দোলনের ওপর হোক, বা আপনি পরিবেশ নিয়ে কী ভাবছেন সেরকম হোক, যে কোনো টপিকে। তো পরিবেশ নিয়ে আপনি বেশ কিছু সেন্টেন্স, খুব সুন্দর সুন্দর সেন্টেন্স আপনার তৈরি করা থাকবে আগে থেকে। এই স্ট্র্যাটেজিগুলো নিতে হবে। আপনি সব পরীক্ষার হলে বসে ভাববো বললে কিন্তু হবে না। এখানে এখানে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। আরেকটা বিষয়, এখানে আপনি সাবজেক্ট এক্সপার্ট হতে আসেননি। আপনি গ্রামাটিক্যাল ধরে ধরে শুরু করলেন যে এখানে এই হয়, গ্রামারে এই হয়, ওখানে ওই হয়, আমি বেশ কিছু সেন্টেন্স স্টক অফ ওয়ার্ড বাড়ালাম, এটা কিন্তু সেই জায়গা নয়। সেটা আপনি যা করে এসেছেন মাধ্যমিকের সময় সেগুলো ঠিক আছে। এখানে আপনাকে প্রপার এক্সামের সময় যতটা কম সময়ে যতটা ভালো জিনিস দিয়ে আসা যায় সেটা ভাবতে হবে। তো সেই জন্য বেশ কিছু সেন্টেন্স বিভিন্ন জায়গা থেকে নিয়ে রাখতে হবে, বেশ কিছু ইনফরমেশান বিভিন্ন জায়গা থেকে নিয়ে রাখতে হবে। তো সেইগুলো কোন কোন জায়গা থেকে নেবেন এবং কোনগুলো নেবেন সেগুলো আমি বলে দেবো, সেগুলো আমি ক্লাসে বলে দেবো, এবং সেগুলো তুলে রাখবেন। লেখার সময় সেগুলোকে ইউজ করবেন নানা জায়গাতে। এরপর কোটেশান টোটেশান নানা রকম তো থাকেই। আপনি যতটা সুন্দর করে সাজিয়ে আসতে পারবেন আপনার খাতাটা, ততটাই মার্কস আপনার বাড়বে, ম্যাক্সিমাইজেশন হবে। এবং আবারও বলছি, বেঙ্গল ইংলিশের উপর কিন্তু এক্সট্রা জোর দেবেন, সমস্ত জায়গাতেই জোর দেবেন, কিন্তু এটাতে আরও বেশি দেবেন। ঠিক আছে? স্যার একটু ইংলিশ পেপারটার নাম বলেন। ইংলিশে দা হিন্দু, দা হিন্দু দেখবেন। দা হিন্দু যদি খুব কঠিন লাগে তাহলে টাইমস অফ ইন্ডিয়া দেখতে পারেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, সমস্ত দেখার দরকার নেই, শুধুমাত্র এডিটোরিয়াল পোর্শনটা দেখলেই চলবে। হ্যাঁ, দেখতে পারেন যেগুলো টপ নিউজ রয়েছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, সেগুলো দেখতেই পারেন। সেগুলো দেখবেন, যে কোনো একটা নিউজ পেপার তো ভালো করে দেখা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। আনন্দবাজার পত্রিকায় যেমন ইকোনমি সেকশানটা থাকে, খুব ভালো সেকশান থাকে, ইকোনমি থেকে অনেক নিউজ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেগুলো খুবই ভালো। যদিও এখন বাংলা পেপারগুলোতে প্রচুর পলিটিক্যাল নিউজে ভরে ভরে গেছে, মানে অনেক সম্পাদকীয় থাকে, সেগুলো পলিটিক্যাল ঘাসা, সেগুলো বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে? তো পেপারটা একটু ফলো করা শুরু করুন, সব কিছুর জন্যই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও বটে এবং সমস্ত কিছুর জন্যই আপনাকে পেপার ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমি যেটা বলছি, হ্যাঁ আমি মানে গতবারে মেন্স দিয়েছি, মানে হ্যাঁ এবারে আমি বুঝতে পারছি সায়েন্স অ্যান্ড টেকের পার্টটাতে আমি 160-70 তুলতে পারছি না। এইটা হ্যাঁ কি করে ডেভেলপ করবো? আমি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, সেটা হ্যাঁ স্যার একটু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ সায়েন্স অ্যান্ড টেকের ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা বললাম, সব সাবজেক্ট ক্ষেত্রেই সেম, আপনি বেসটা খুব ভালো করে আছে, ক্লিয়ার আছে কিনা আপনি দেখুন। আপনি মেন্স দিয়েছেন মানে আপনার যথেষ্ট পড়াশোনা করা আছে, এটা ধরে নিচ্ছি আমি। যদি কোথাও কিছু খামতি থাকে তাহলে আবার 9-10-এর ওল্ড সিলেবাসের বইটা বের করুন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে পোর্শন আপনি পড়ুন। সব পড়বেন না, কোথায় কি পড়বেন সেগুলো মোটামুটি আপনার জানা আছে, যে এই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো পড়ুন, বেসিকগুলো পড়ুন, এবং সেখানে দেখবেন অনেক কোয়েশ্চেন অ্যান্সারও আছে, সেগুলোতেও একটু চোখ বোলান। তবে সব নয়, স্ট্র্যাটেজিক্যালি চলুন, যে হ্যাঁ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এগুলো আমি একটু দেখি কি লেখা আছে বইগুলোতে, একটু দেখি। তো এটা করবেন, সবার প্রথমে এটা করবেন, সবার প্রথমে এটা করবেন। এই জায়গাতে যতটা সম্ভব, মানে খুব বেশি একেবারে এক্সপার্ট হতে হবে এরকম ব্যাপার নয়, যতটা সম্ভব করুন। এবং তারপরে আপনি এমসিকিউতে চলে আসুন, এমসিকিউতে চলে আসুন, একেবারে প্র্যাকটিস করুন, প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করুন। সায়েন্স টেকের ক্ষেত্রে আমি এগুলো বলেওছি আগে, যে খুব বেশি একদম আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নন, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও আপনাকে যে খুব ডিপে জানতে হবে এরকম কিন্তু বিষয়টা নয়। আপনি যদি সায়েন্সের খুব বেশি ভিতরে ঢুকতে যান তাহলে আপনি বাকিগুলোর জন্য কিন্তু সময় দিতে পারবেন না। তো এখানে আপনার স্ট্র্যাটেজিটাই হবে, আপনাকে বেসিক জানার পর, একটা ন্যূনতম বেসিক জানার পর, আমি নিশ্চয়ই এইচএস লেভেলের বই পড়তে বলবো না, অনেকে বলেন 11-12-এর, কিন্তু কখনো প্রয়োজন নেই, এগুলো একবারেই করতে যাবেন না। 11-12-এর বই পড়ার প্রয়োজন নেই, সময় নষ্ট করবেন না এই জায়গাতে। তো বেসিক এগুলো কভার হয়ে গেল, তারপর নানান জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করুন, প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করুন, অনেক এমসিকিউ প্র্যাকটিস করুন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যাবতীয় যেখানে যত এমসিকিউ আছে প্রিভিয়াস ইয়ারে যেখান থেকে পারবেন এমসিকিউগুলো প্র্যাকটিস করুন। এটাই স্ট্র্যাটেজি হবে, আপনি এখানে থেকে ম্যাক্সিমাম কমন পাবেন। এবার দেখুন, কয়েকটা প্রশ্ন থাকবে, সেটা 5 থেকে 10টা, ম্যাক্সিমাম 10টাও যাবে না,
যেগুলো কিন্তু এইসব অনার্স যারা রয়েছে তারা ছাড়া হাত দিতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি অনার্স যারা পড়ে এসেছেন, খুব ভালো করে যারা পড়ে এসেছেন, তারা বাদ দিয়ে বাকিরা এই জায়গাতে হাত দিতে পারবেন না। তো আপনি শুধু শুধু এই 5-10টার জন্য কাঁদবেন কেন? এই 5-10টার জন্য আপনি প্রচুর প্রচুর ঘন্টা সময় নষ্ট কেন করবেন? আপনি বাকিগুলোর উপর ফোকাস করুন। এখানে বেসিক আপনি খুব ভালো করে পড়ে নিচ্ছেন মাধ্যমিক লেভেলের বইগুলো, তারপরে আপনি নানান টাইপের এমসিকিউ প্র্যাকটিস করছেন এবং সেগুলো বারবার রিভিশন করছেন। ঠিক আছে, বেশ কিছু ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসে, ফর্মুলাগুলো একটু জেনে যাবেন। গ্যাসিয়াস ফর্মুলা হোক, যে কোনো জায়গা থেকে যে ধরনের ফর্মুলা, প্রিভিয়াস ইয়ার দেখলেই এখান থেকে বুঝতে পারবেন যে ফর্মুলা বেসড কোয়েশ্চেন কী কী আসে। শুধুমাত্র ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস নয়, পিএসসির অন্যান্য প্রিভিয়াস বা আরও অন্যান্য যে সমস্ত এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম, সেখানে সায়েন্সের প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন আসছে, বিভিন্ন ফর্মুলা বেসড কোয়েশ্চেন, সেগুলো একটু দেখে যাবেন। কারণ অনেক ফর্মুলা থেকে বিভিন্ন ম্যাথ দেওয়া হয়, প্রিলিমসেই দেওয়া হয়, মেন্সে তো দেওয়া হয়ই। তো সেইগুলো একটু প্র্যাকটিস করুন আলাদা করে, এটার উপর ফোকাস করে বেশ গুরুত্ব দিন, দিয়ে দেখবেন বেশ কিছুদিন এটার উপর একটু বেশি নাড়াঘাটা করলে আপনি কিন্তু ওই জায়গাটা অনেক বেশি সড়গড় হয়ে যাবেন। তারপর দেখবেন আপনি মক টেস্ট দিন, মক টেস্টগুলো দেওয়ার পরে একটা লেভেলের পর আপনি কিন্তু এই জায়গাতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনি সঠিকভাবে করে আসতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমার স্যার হ্যাঁ, বলছি, আমি যখন মক দিচ্ছি, আমি সায়েন্স সেন্টারকে আমি অনেকগুলোই মক দিই। হ্যাঁ। মক যেগুলো দিচ্ছি আমার 105, 100, 110 আচ্ছা, আপনি কি আসছে। পেপার 4 এর পুরো বিষয়টা বলছেন? হ্যাঁ, মানে সায়েন্স এর টেকের পার্টটা থেকে আমি অনেক কিছু মানে মানে না, অ্যাটেন্ড করতে পারছি। 105 মানে আপনি সায়েন্স অ্যান্ড টেকে কতর মধ্যে পরীক্ষা দিয়ে 105 পাচ্ছেন? 200-র মধ্যে 200টাই সায়েন্স অ্যান্ড টেকের কোয়েশ্চেন থাকছে সেখানে? হ্যাঁ, 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 200টাই থাকছে। আমি এগুলো দিচ্ছি আর কি, যাতে আমি সায়েন্স এর টেকটা ভালো করে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, এবার দেখুন 200টা কোয়েশ্চেন মানে 200টা কোয়েশ্চেন যখন কেউ সেট করবে বা 200টা কোয়েশ্চেন যখন থাকবে, সেখানে কিন্তু কঠিন যে কোয়েশ্চেনটা, যেটা আমি 200 পেপারের মধ্যে যে জিনিসটা হয় সেটা বললাম, যেটা হচ্ছে 120টা ইজি লেভেলের মোটামুটি কোয়েশ্চেন থাকবে, বাকি 40টা মডারেট লেভেলের, আর বাকি 40টা কিন্তু হার্ড লেভেলের থাকবে। এবার আপনি যদি যখন এই মোটামুটি পড়ে আসছেন, তখন আপনি 120টা কোয়েশ্চেন চেনা পাবেন, চেনা কোয়েশ্চেন 120 আপনি পাবেন কিনা সেটা পরের কথা, কিন্তু আপনার কোয়েশ্চেন জানা থাকবে। বাকি যখন আপনি আপনার রেঞ্জটা বাড়াবেন, তখন দেখবেন আরও 40টা আপনি আপনার আয়ত্তে আসছে, তারপরে আরও অনেক বেশি খাটলে আপনি বাকি 40টা আয়ত্তে পাবেন। তো আপনাকে সেই ধাপগুলো অতিক্রম করতে হবে, সেই ধাপগুলো অতিক্রম করতে হবে, এবং সেটার জন্য আপনাকে প্র্যাকটিসের পরিমাণটা আরও বাড়াতে হবে। এবং যে আনসারগুলো করতে পাচ্ছেন না, হয়তো সেখানে দেখবেন কোনো একটা ফর্মুলা বেসড কোয়েশ্চেন ছিল, যে ফর্মুলাটা আপনি জানেন না, সেখানে হয়তো বায়োলজি থেকে এমন কিছু ডিপে কোয়েশ্চেন ছিল যেটা আপনি আগে করেননি প্র্যাকটিস, আপনি সেটা জানেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই জিনিসটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এটা তত বেশি বাড়বে। এবং শুধু প্র্যাকটিস না, আপনাকে মনে রাখতে হবে সেই জিনিসটা, রিভিশন করতে হবে, মনে রাখতে হবে বেশি। আপনি যখন আপনার এই জায়গাটাতে যখন দুর্বলতা আছে, আপনি একটা মাস আপনি ধরে নিন যে এই মাসটা, প্রথমে মাস ধরবেন না, প্রথমে সপ্তাহে ধরবেন, যে এই সপ্তাহটা আমি এই জায়গার ওপর অতিরিক্ত ফোকাস করব, নানান জায়গা থেকে বিভিন্ন জিনিস। আবারও বলছি, এইটা করতে গিয়ে আপনি বাকিগুলোর ওপর কিন্তু এফেক্ট ফেলবেন না, বাকিগুলোর আপনি সময়টা কমিয়ে দিন, সময়টা কমিয়ে দিন প্র্যাকটিসের, কিন্তু এর সময়টা বাড়িয়ে দিন। বাকিগুলো আপনি দরকার হলে 10 মিনিট 15 মিনিটও পড়ুন, কিন্তু টাচে থাকুন, কোনো সাবজেক্ট বাদ দেবেন না, কোনোটা বাদ দেবেন না। প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করবেন, এবং যেটাতে আপনার সমস্যা হচ্ছে সেটা টাইম পিরিয়ডটা বাড়িয়ে দিন, বেশি বেশি প্র্যাকটিস করুন। এবং ওই যেটা বললাম, সবথেকে ভালো, যদি ডিজিটালি পারেন সেটা ঠিক আছে, প্রিন্ট করে নেবেন ডিজিটালি করে, আর যদি না পারেন তাহলে খাতায় লিখে রাখুন। সবথেকে বেস্ট পলিসি, খাতায় লিখে রাখুন। আবারও বলছি, এটা কিন্তু ব্রেনে রাখা সম্ভব নয়, কয়েক লাখ ইনফরমেশনের পর আপনি কিন্তু আর ধরাতে পারবেন না জায়গা, সেটা উবে যাবে, মাথা থেকে চলে যাবে। একমাত্র পলিসি, খাতায় লিখে রাখুন, সেটা বারবার পড়তে থাকুন, অথবা প্রিন্ট করে নিয়ে, মানে হার্ড কপিটা আপনার চোখের সামনে থাকবে, যেটা একই জিনিস আপনি বারবার পড়বেন, আপ টু এক্সাম পর্যন্ত বারবার পড়বেন, তবে এখানে সেই দক্ষতাটা আসবে। ঠিক আছে? এটা প্র্যাকটিস, পুরোপুরি প্র্যাকটিসের ওপর। এখানে এই প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই, এখানে কোনো উপায় নেই। ঠিক আছে? আপনি তো এই 5-10টা কোয়েশ্চেনের জন্য এইচএস লেভেলের বায়োলজি, এইচএস লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারেন না, বা পড়লেও আপনি সেখানে বেনিফিটেড হবেন না কিছুটা, বাকিগুলোতে আপনার দুর্বলতা চলে আসবে প্র্যাকটিস না করলে। তো এই জিনিসটা আপনি করুন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এরকম করুন, যে যেখানে সমস্যা হচ্ছে সেখানে বেশি সময় ধরে সেগুলোকে অ্যানালিসিস করুন, বেশি সময় ধরে সেগুলো লিখুন, প্র্যাকটিস করুন,
আর কিছু নেই, নর্মাল সাধারণ ব্যাপার। কিন্তু আসল জায়গাটা হবে এই স্ট্র্যাটেজিতে, কে কী ধরনের স্ট্র্যাটেজি তৈরি করছে, কী ধরনের তার রুটিনটা থাকছে, সেই রুটিনটা মেনটেন করছে কিনা এবং সেই রিভিশনটা করছে কিনা। একেবারে এখন যেটা শুরু করলেন পরীক্ষার সময়, এই দিনে যা যা পরিশ্রম করেছেন সেটা থাকবে না পরীক্ষার সময়, যদি না আপনি খাতায় লিখে রাখেন, তাহলে জানবেন ওই দিনটা নষ্ট হলো। পুরোপুরি সমস্ত কিছু লিখে রাখবেন, একদম ডায়েরির মতো করে লিখে রাখবেন যে আজকে আমি এই জিনিস করেছি, এই টপিক, আপনার টপিকগুলো লিখে পড়ুন। হয়তো সময়টা একটু বেশি যাবে, মনে হবে সময় নষ্ট হচ্ছে, কিন্তু ফাইনালি দেখবেন ওটা থেকে গেছে, আপনার মেমোরিতে থেকে গেছে। আপনি সপ্তাহের মধ্যে ওটা উল্টোপাল্টা দেখুন, ওই খাতাটা উল্টে পাল্টে দেখুন সপ্তাহের মধ্যে, তাহলে দেখবেন ওইটা আপনার পার্মানেন্ট মেমোরিতে চলে এসছে। পার্মানেন্ট মেমোরিতে না আসলে পরীক্ষাতে নেগেটিভ হবে। আপনি কোয়েশ্চেনটা জানা দেখতে পাবেন, কোয়েশ্চেন জানা থাকবে যখন, কোয়েশ্চেন আপনি ছেড়ে আসতে পারবেন না, আপনার মায়া লাগবে যে এটা তো আমি জানি, তখনই দেখবেন আপনি নেগেটিভ করে এসছেন। এই জিনিসটা যেন না হয় তার জন্য আপনি ওই প্রথম থেকে লিখে প্র্যাকটিস করুন, একদম সেই ছোটোবেলায় যেমন করতেন সেভাবে করুন, তবে এখানে হবে, না হলে এত কিছু এখানে। এটা থ্যাংক ইউ ফর এটা ঠিকই বলেছেন, একদম এটা মানে ফলো করুন, দারুণ ফল পাবেন। আরেকটা স্যার কোশ্চেন বলছিলাম, যে চাঁদ বিবির কোশ্চেনটা আমি একটু কনফিউজ আছি, এটা যদি একটু বলে দেন। দেখুন বেসিক্যালি এটা পিএসসি যেটা নেবে সেটা, ঠিক আছে। চাঁদ বিবি বিজাপুরেও ছিলেন, আবার আহমদনগরেও ছিলেন। আহমদনগরে গেলেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের পারপাসেই যাচ্ছেন, আবার বিজাপুরেও তিনি অ্যাডমিনিস্ট্রেশনের পারপাসেও ছিলেন, ঠিক আছে। বেসিক্যালি আমার মনে হয় বিজাপুরটা সবথেকে বেস্ট আনসার, কিন্তু আহমেদনগরটাকে ফেলে দেওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ, এবার পিএসসি আহমেদনগর নিলে এখানে কিছু বলার নেই, ঠিক আছে। বেসিক্যালি ফাঁদ পাতা থাকে, এই কারণেই দুটো অপশান দেওয়া থাকে, ফাঁদ পাতা থাকে, এগুলো পিএসসি যেটা নেবে সেটাই। আর এই ধরনের প্রশ্ন যদি জানা থাকে, আপনি যদি ধরুন জানেন না যে আহমদনগরে উনি ছিলেন, ওখানে গিয়ে উনি অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন, এটা যদি জানা না থাকে, তাহলে আপনাকে বিজাপুরি আপনি মেরে আসতেন, বা ওটাই আপনি টিক দিয়ে আসতেন, ওটাই করে আসতেন। এখন আপনি দুটোই জানেন, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো বাদ দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ, বাদ দেওয়াই ভালো, ঠিক আছে। কারণ এগুলো পিএসসি যা নেবে সেটা হবে আনসার, দুটো অপশানই ঠিক, দুটো অপশানই ওকে, সেই ক্ষেত্রে প্রশ্নটা ছেড়ে আসুন। কারণ পিএসসি দিয়েইছে ওই কারণে যাতে স্টুডেন্ট ওটা ভুল করে, যেহেতু বাদ দেওয়ার পরীক্ষা, ঠিক আছে। আর একটা জিনিস স্যার, আমার এখানে একটা কোয়ারি ছিল। বলছি যে এই ডেসক্রিপটিভ পেপারে, পেপার 1 আর পেপার 2 তে যে অর পোর্শনগুলো থাকে, মানে এটা অর ওটা, ওইখানে যে টপিকটা একটু ক্রিটিক্যাল বা কমন নয়, সেই টপিক অ্যাটেন্ড করলে কি কোনো এক্সট্রা মার্কস ক্যারি সেটা করবে? একটু চোখে তো লাগবেই। দেখুন পরীক্ষকরা তো কাউকে চেনেন না, এবার তারা কিভাবে বুঝবেন যে এই ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, আবার তাদের মাথায় ওটাই চলতে থাকে যে এটা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। তো সে যখন 10টা 15টা 20টা খাতা দেখে আসছে যে একই টপিক লিখে আসছে, একই সহজ টপিকটা, সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে। এবার আপনি কঠিনটা লিখতে গিয়ে কোথাও একটু সমস্যা হয়ে গেল, সেটা ওরা অ্যালাউ করবেন না, বা সেটা মনে হবে যে আচ্ছা এখানে তাহলে এটা পাকামি করতে গিয়ে শেষকালে গণ্ডগোলটা করেছে। তো সেই জিনিসটা যেন না হয়, যদি সেটা করতে পারেন সেটা খুবই ভালো। যদি অড যেটা একটু কঠিন মনে হচ্ছে সেটা আপনি অ্যাটেম্প করছেন, সেখানে অবশ্যই সাইকোলজি একটা কাজ করে যে হ্যাঁ এই ভালো স্টুডেন্ট, একে বেশি মার্কস দেওয়া প্রয়োজন, বা একটা নতুন জিনিস পেলাম, অনেকক্ষণ পর একটা নতুন জিনিস পেলাম, এতক্ষণ একটা একঘেয়েমি চলছিল, যেটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, একঘেয়ে জিনিস রোজ চলছে, একটা নতুন কিছু পেলেন পরের দিন, আপনার ভালো লাগবে। এখানেও সেই তাই হবে, পরীক্ষকের ক্ষেত্রেও তাই হবে, ডেসক্রিপটিভ পেপারে এগুলো হয়। আপনারা মানে হ্যান্ডরাইটিংয়ের বিষয়টা যেটা বলা হয়, যদিও হ্যান্ডরাইটিংটার ওপর ফোকাস, ওটা সেকেন্ডারি টার্সিয়ারি ব্যাপার, হ্যান্ডরাইটিংটা আপনি কতটা সেই লেখাটাতে দক্ষ সেটা আগে দেখা হয়। তো ওই জিনিসটা খেয়াল রেখে যে হ্যাঁ আপনি ওটাও লিখতে পারবেন যথেষ্ট ভালো, তখন সেটা লিখুন, কোনো অসুবিধা নেই। মানে ওই টপিকটা আপনার কাছে সাবলীল কিনা সেটা আপনাকে আগে বিচার করতে হবে। যদি সাবলীল হয় তাহলে নিশ্চয়ই লিখবেন, ঠিক আছে। মানে এখানে এমনভাবে প্রিপারেশনটা রাখবেন যাতে করে যে কোনো টপিক আসুক না কেন সেই টপিক সম্বন্ধে আপনার জানা আছে। আপনি যখনই নিউজ পেপার অ্যানালিসিস করছেন, যখনই প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করছেন, তখনই কিন্তু আপনার নানান টপিকে জানা জিনিস চলে আসছে অনেক, সেই টপিকটা আপনি জানেন। তো আপনি যখন অপশানে দেখছেন যে এই টপিকগুলো আমার প্রত্যেকটাই জানা, কম বেশি জানা, সেখানে আপনার চয়েসের ব্যাপারটা আরও বেশি ইজি হয়ে যাবে। তখন আপনি একটু কঠিন বিষয় চয়েস করতে পারেন, কারণ সেখানেও আপনি অনেক কিছু জানছেন, তো সেখানে আপনি করুন সেটা, ঠিক আছে। এটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর
কোয়েশ্চেন চয়েস থেকে, মানে খুব এখানে অনেকগুলো ছোট ছোট বিষয় কাজ করছে, যেটা যেটা সবচেয়ে বেশি ভাইটাল, যে অনেক অনেক ছোট ছোট বিষয় এখানে কাজ করছে, অনেক ছোট ছোট বিষয়ের ওপর এখানে গুরুত্ব দিতে হবে। এবার সেই সব ছোট ছোট বিষয়গুলো যত বেশি মাথায় রাখবেন তত বেশি কিন্তু আপনার দক্ষতাটা বাড়বে, বা আপনার কোয়ালিটি, লেখার কোয়ালিটি তত বেশি সেখানে বাড়বে। ঠিক আছে, অ্যাকিউরেসি আনুন প্রত্যেকটা টপিক, মানে বাংলাটাকে বাংলা হিসেবে দেখবেন না, ইংলিশটাকে ইংলিশ হিসেবে দেখবেন না, সেটাকে আরও বেশি অ্যানালাইসিস করুন, আরও বেশি ভাঙুন, যে এই রিপোর্ট রাইটিংটাকে আরও বেশি ভাঙুন, রিপোর্ট রাইটিংয়ের এই স্ট্রাকচার, রিপোর্ট রাইটিংয়ের এই ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট রাইটিংয়ের এই ইনফরমেশান, এইরকমভাবে প্রত্যেকটাকে ভেঙে 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 অ্যানালাইসিস করুন। 200 নাম্বারের মধ্যে অনেক 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 জিনিস আছে, সেইগুলো যত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে ভেতরে ঢুকতে পারবেন তত বেশি এখানে মার্কসটা ম্যাক্সিমাইজেশন হবে। ঠিক আছে, আমি এগুলো ক্লাসে বলে দেবো কোনগুলো কি করতে হবে, আরও টপিকগুলো আমি মানে ডিটেলস যখন ক্লাস করাবো জুলাই থেকে, সেই ক্লাসগুলোতে আমি এগুলো বলে দেবো কোথা থেকে কি করবেন, কিভাবে কি করতে হবে, কোন টপিক থেকে কি নিতে হবে, ডেসক্রিপটিভ রাইটিংয়ের হোক বা আরও অন্যান্য সাবজেক্টগুলোর হোক, বা ধরুন হিস্ট্রি জিওগ্রাফিতে আরও একটু বেশি কোন জায়গা থেকে পড়বেন, কী কী টপিক থেকে পড়বেন, কী কী বিষয়ে নজর রাখতে হবে, সেই জিনিসগুলো আমি কিন্তু ক্লাসেও বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কিছু জিজ্ঞাসা আছে? আপনি কিছু বলছিলেন প্রলয় কুণ্ডু। হ্যাঁ স্যার, বলছিলাম যারা ফার্স্ট টাইম মেন্স দিবে হ্যাঁ, তারা মিনিমাম পার ডে কিরকম পড়াশোনার মানে একটু সিস্টেমটা বললে ভালো আমি হতো, তো মানে সেটা ক এতক্ষণ ঘন্টা করে এতক্ষণ এটাই তো বলছিলাম, না, কত ঘন্টা, তো এটা এটা তো কোনো কথাই নয়, কি কত ঘন্টায় কার তৈরি হয় সেটা তো তার নিজস্ব বিষয়। তবে আমি যে যতটুকু দেখেছি আপনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, আপনি যতটা কম সময়ে কভার করেছেন পুরোটা, সেটা যথেষ্টই ভালো, আমার ক্ষেত্রে অসুবিধা হবে না। আমি যেটা বললাম, যে রুটিনটা বললাম বা যে ধরনের বিষয়গুলো বললাম, সেটা তো আপনি দেখেছেন, শুনেছেন, আপনি সেই মতো চলুন, যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবেন। আপনি প্রথমবারেই যথেষ্ট ভালো জায়গাতে পৌঁছে গেছেন, এবং আরও পরে আরও যথেষ্ট ভালো জায়গাতে পৌঁছে যাবেন। ঠিক আছে, আমি ওগুলো ক্লাসে ওগুলো বলে দেবো, কত ঘন্টা করে এটা তো কোনো কথাই নয়, আপনি কত ঘন্টা পড়লে আপনার সেটা কভার হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। প্রত্যেকের পড়াশোনার একটা পিক টাইম থাকে, একটা নির্দিষ্ট সময় তার সেই পড়াশোনাটা ভালো হয়, তার এত ঘন্টা পড়লে সেটা ফ্যাক্টর নয়, এই মানে কতটা কনসেন্ট্রেশন লেভেলের উপর ডিপেন্ড করে, যার কনসেন্ট্রেশন লেভেল যত বেশি তার সময় তত কম লাগে। ঠিক আছে, এবং আপনি যে পদ্ধতিতে পড়ছেন, বা আমি যেটা বলেছিলাম ওই লিখে লিখে ওগুলো রাখবেন, ওগুলো ওই পদ্ধতিটাই সবথেকে ভালো। আপনার সময় একটু বেশি লাগুক, কিন্তু আপনি ওরকম লিখে লিখে করুন, সেটা সবার, এবার সবার পক্ষে সময় দেওয়া সম্ভব হয় না, লেখা সম্ভব হয় না, সেটা আলাদা বিষয়। তবুও একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, যে যত বেশি সিস্টেমেটিক ওয়েতে চলতে পারবেন সেখানে তত বেশি তার মানে কোয়ালিফাই করার সম্ভাবনাটা তত বেশি বাড়বে। ঠিক আছে, প্রথম থেকে একটা দারুণ স্ট্র্যাটেজি তৈরি করে নিন, পলিসি প্ল্যানিং করে নিন, এইগুলো প্ল্যানিং ছাড়া কোনোভাবে সম্ভব নয়। একেবারেই হ্যাপাজার্ড করবেন না, পুরোটাই প্ল্যানিংয়ে চলবে, এবং সেটা কিন্তু মানে যথেষ্ট নজর রেখে, যে হ্যাঁ এই প্ল্যানিংটা আমার খাটছে কিনা, কাজ করছে কিনা। সবার ক্ষেত্রে সব প্ল্যানিং কাজ করে না, আমি একটা নির্দিষ্ট ওভারঅল বললাম, আপনার ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম হলে ভালো হয়, সেটা আপনাকে নজর রাখতে হবে, যে আমি এই প্ল্যানিংয়ে এই স্ট্র্যাটেজিতে ঠিকঠাক হচ্ছে কিনা, সেটাও কিছুটা পরিবর্তন, সেটা আমার সাথে বিশ্বাস করে নিলেন যে এটা ঠিক হচ্ছে কিনা, বা একটু পরিবর্তন করতে হবে কিনা। ঠিক আছে, সেই জিনিসগুলো করুন, এটা কিন্তু সবচেয়ে ভাইটাল জিনিস। প্রত্যেকেই পড়ছে এখানে, প্রত্যেকেই যথেষ্ট ভালো পর্যায়ে আছেন, যে 4-5 হাজার 8 হাজার যতই পাশ করানো হোক না কেন, যারা এখানে পরীক্ষা দিতে আসবেন তারা প্রত্যেকেই জানেন, এবং অনেকেই আছেন যারা সিডি গ্রুপে রয়েছেন, তারা এখানে দেবেন পরীক্ষা, অনেকে আছেন অনেক বছর ধরে দিচ্ছেন, প্রত্যেকবারে তারা প্রিলিমস কোয়ালিফাই করেন, মেন্স দেন, এরাও আছেন। তো এদের সাথে প্রতিযোগিতা করে আপনাকে প্রথম পর্যায়ে যেতে হবে, এবং প্রথম দিকে থাকতে হবে, প্রত্যেকের টার্গেট হবে এটা প্রথম দিকে থাকবো, সিডি গ্রুপ আমার টার্গেট এরকম ব্যাপার নয়। হ্যাঁ, যারা অপশনালের উপর একদম ছেড়ে দিচ্ছেন যে না আমি অপশনালটা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, সেটা আলাদা, সেটা একটা আলাদা স্ট্র্যাটেজি। কিন্তু আপনি যেটাই টার্গেট রাখুন না কেন, আপনাকে প্রথম দিকে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে মানে যথেষ্ট সিট সংখ্যা যথেষ্ট কম, আপনাকে সেই মতো করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ধরুন ওই যে লেখার ব্যাপারটা বলছিলাম, ওটা গুরুত্বটা কতটা, আপনি ধরুন কোনো কারণে এই বছর কোনো কারণে হলো না, আপনার যখনই এগুলো লেখা থাকছে না, স্ট্যাটিক পোর্শানে সেগুলো যখন লেখা থাকছে, আপনি নেক্সট টাইম যখন করবেন তখন আপনাকে এক্সট্রা আর কোনো কিছু খাটতে হবে না এক্সট্রা, আপনি শুধু ওগুলো উল্টে পাল্টে নেবেন, আপনি প্রিপেয়ার্ড, নতুন করে আপনাকে কিছু ভাবতে হচ্ছে না। তো
তো এই জিনিসগুলো কাজ করে। একটু একটু প্রথমে একটু পরিশ্রমটা বেশি হয়, কিন্তু আলটিমেটলি ওটা থেকে যায়। ঠিক আছে, ওকে। আর অপশনালটা নিয়ে অপশনালে আমি আলোচনা করব। অপশনালের ক্লাসও আমি শুরু করে দেবো। যারা জিওগ্রাফি অপশনাল যারা ছিলেন, আমি এই সপ্তাহতেই ক্লাস শুরু করে দেব। তো অপশনাল নিয়ে যাদের যেটা অপশনাল আছে তারা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন, ক্লাস শুরু করে দিন, পড়া শুরু করে দিন, লেখা শুরু করে দিন। ওকে, সেকেন্ড চান্স যেন নিতে না হয়, এই চান্সটাই লাস্ট মনে করে দারুণভাবে করুন। ঠিক আছে, ওকে। আর কিছু জিজ্ঞাসা আছে? না স্যার, নাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। আমি যে রুটিনে পড়াবো, যেভাবে যে মক টেস্টগুলো নেবো, সেগুলো সমস্ত আমি কিছু দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। তো সেগুলো সব পেয়ে যাবেন। তারপরে পার্সোনালি কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। তো এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।